রাষ্ট্রপতিকে সরিয়ে ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিলেন ডক্টর ইউনূস। আর এর জন্য রাষ্ট্রপতিকে গৃহবন্দী করে রেখে দিনের পর দিন অপমান অপদস্থ করার পাশাপাশি ঈদের নামাজও পড়তে দেওয়া হয়নি, এমনকি চিকিৎসার জন্য দেশের বাইরেও যেতে দেননি ডক্টর ইউনূস। এমন সব বিস্ফোরক অভিযোগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ১.৫ বছর এক রাষ্ট্রপতি আর এক শ্বাসরুদ্ধকর সময়। ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক নাটকীয় দিন। ক্ষমতাসীন সরকারের পতন, সেনাবাহিনীর নড়াচড়া, জরুরি অবস্থা নিয়ে গুঞ্জন আর বঙ্গভবনে টান টান উত্তেজনা। সম্প্রতি কালের কণ্ঠে একান্ত সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তুলে ধরেছেন সেই অজানা ঘটনাপঞ্জিও। রাষ্ট্রপতির ভাষ্য অনুযায়ী দুপুর ১২টার দিকে খবর আসে তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গভবনে আসছেন। হেলিকপ্টার প্রস্তুত, নিরাপত্তা বাহিনী অবস্থান নেয়। কিন্তু মাত্র ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যে পরিস্থিতি বদলে যায়। দুপুর ১২:৩০টার দিকে জানানো হয় তিনি আর আসছেন না। কিছুক্ষণ পরই খবর আসে তিনি দেশ ছেড়েছেন। বিকাল ৩টায় ফোন করেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি জানান প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন। এরপর সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানরা বঙ্গভবনে বৈঠকে বসেন। আলোচনায় উঠে আসে ৩টি প্রস্তাব: তত্ত্বাবধায়ক সরকার, সর্বদলীয় বা জাতীয় সরকার, অন্তর্বর্তী সরকার। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় অন্তর্বর্তী সরকার। রাত ১১টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির দাবি, আমার ওপর চাপ ছিল জরুরি অবস্থা জারি করা, কিন্তু ৩ বাহিনীর প্রধানরা এর বিরোধিতা করেন। রাষ্ট্রপতির ভাষায় সেনাপ্রধানের মধ্যে ক্ষমতার মোহ ছিল না। তিনি উল্লেখ করেন ২০০৭ সালের বিতর্কিত সময় বাংলাদেশের 1/11 যখন দীর্ঘ সময় জরুরি অবস্থা ছিল। সংবিধানে অন্তর্বর্তী সরকারের বিধান ছিল না। রাষ্ট্রপতি সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী মতামত চান আপিল বিভাগের কাছে। ভার্চুয়াল শুনানির পর আদালত মত দেয় রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকার গঠন করতে পারেন। এভাবেই সাংবিধানিক জট খুলে যায়। ছাত্রনেতাদের একক প্রস্তাব, মোহাম্মদ ইউনূসকেই প্রধান উপদেষ্টা করতে হবে। তখন তিনি ফ্রান্সে চিকিৎসাধীন ছিলেন। বিকল্প হিসেবে আলোচনায় আসে সালেউদ্দিন আহমেদের নাম, কিন্তু ছাত্রনেতারা অনড় থাকেন। ডক্টর ইউনূস দেশে ফেরার পর বিমানবন্দর লাউঞ্জেই ৩ বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করে উপদেষ্টা তালিকা চূড়ান্ত করেন। তার হাতে যেই তালিকা দেয়া হয় সেখান থেকে কাটছাঁট করে নিজের পছন্দের ব্যক্তিদের অন্তর্ভুক্ত করেন ইউনূস। রাষ্ট্রপতির ভাষায় ঘুণে ধরার মতো ধরে ফেলেছিল মব কালচার। তিনি দাবি করেন তিনি অসহায় ছিলেন, বলার চেষ্টা করলেও পরিস্থিতি বুমেরাং হতে পারত। জাতীয় সঙ্গীত পরিবর্তনের আলোচনা ও সোহরাওয়ার্দী উদ্যানে বিদেশি পতাকা ওড়ানোর ঘটনাকে তিনি ভয়ঙ্কর ইঙ্গিত হিসেবে আখ্যা দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে তিনি ভালো আখ্যা দেন। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে বলেন, আমার তো খুব অল্প সময় তাকে দেখা, টুকটাক কিছু কথা হয়েছে। দেখলাম যে রাষ্ট্রনায়কোচিত গুণাবলী ওনার মধ্যে আছে, এটা নির্দ্বিধায় বলা যায়। একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। এই কয়দিনের যে কার্যক্রম তাতে আশাবাদী হওয়া যায়। বিশেষ করে ওনার শরীরে মুক্তিযোদ্ধার রক্ত বইছে, তাই দেশের ভালো করবেন তিনি, এই বিশ্বাস রাখি। রাষ্ট্রপতির অভিযোগ, আমাকে যেন এই প্রাসাদে গৃহবন্দী করে রাখা হয়েছিল। পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজে রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহ ময়দানে অংশগ্রহণ করেন। দেশ স্বাধীনের পর থেকে এই রেওয়াজ চলে আসছে, কিন্তু ডক্টর ইউনূসের সরকার আমাকে 2টা ঈদের নামাজে অংশ নিতে জাতীয় ঈদগাহ ময়দানে যেতে দেয়নি। নিরাপত্তা বিভাগের মাধ্যমে আমাকে সাফ জানিয়ে দেওয়া হয়, আপনি ঈদের নামাজে অংশ নিতে জাতীয় ঈদগাহে যাবেন না। এছাড়া সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে আমার একটি বাইপাস সার্জারি হয়েছিল। সার্জারির 1 বছর পর সেখানকার হাসপাতালে আমার ফলো আপের অ্যাপয়েন্টমেন্ট ছিল। সময় মতো আমি সিঙ্গাপুরে চিকিৎসার উদ্দেশ্যে যাওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেই। প্রতি উত্তরে আমাকে সরাসরি নিষেধ করে দেওয়া হয়। বলা হয় যদি প্রয়োজন হয় বিদেশ থেকে চিকিৎসক আনার ব্যবস্থা করবেন, তবু বিদেশে যাওয়া যাবে না। একইভাবে লন্ডনে কেমব্রিজ পার্কওয়ে হাসপাতালেও আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার আমাকে সেখানেও যেতে দেয়নি। গত 1.5 বছরে প্রধান উপদেষ্টা 14 বার বিদেশে গেছেন, অথচ আমি চিকিৎসার জন্য যেতে পারিনি। মূলত আমি যেন মনস্তাত্ত্বিকভাবে ভেঙে পড়ি, এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। আমি ভেঙে পড়ে যাতে স্বেচ্ছায় পদত্যাগ করি, এতে তারা অসাংবিধানিকভাবে পছন্দের কাউকে বসাতে পারবে। আর এটা করতে পারলেই নির্বাচন বিলম্ব করানো বা নিজেদের ক্ষমতা বেশি দিন ধরে রাখা যেত। নিজেদের মন মতো রাষ্ট্রপতি হলে যা ইচ্ছা তাই করা যায়, এই ভাবনা থেকেই আমার ওপর মানসিক পীড়ন চালিয়েছেন তারা। রাষ্ট্রপতি স্পষ্ট করেন তিনি 2028 সাল পর্যন্ত সাংবিধানিকভাবে নির্বাচিত, তবে নির্বাচিত সরকার চাইলে তিনি সম্মানজনকভাবে সরে যেতে প্রস্তুত। দীর্ঘ 40 বছরের আইনজীবী জীবন শেষে অবসরে গিয়ে আইনি পরামর্শক হিসেবে কাজ করতে চান তিনি।
1.5 বছরের রুদ্ধশ্বাস সময়, সংকট, চাপ, সেনাবাহিনীর ভূমিকা, সাংবিধানিক লড়াই সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।